হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা আবারও সেই এপিসোডে চলে এসেছি, যেই এপিসোডে ছোট বড় মিলিয়ে 4টে ঘটনা শোনানো হয়। আজকে তোমরা যে 4টে ঘটনা শুনবে, 4টে ঘটনাই একদম অন্যরকম। তোমরা অবশ্যই লাইক করে দিও। যারা এই পরিবারে এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক কমেন্ট করছো না, যেগুলো আমার খুব খারাপ লাগছে। তোমরা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট করো, যাতে আমি মোটিভেট হই। অবশ্যই তোমরা করছো, বাট যতটা হওয়ার দরকার আমি মনে করি যে আমাকে ইন্সপায়ার করবে, ততটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো অবশ্যই তোমরা করো, ঠিক আছে? শুধুমাত্র ঘটনা শুনে চলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, অবশ্যই করতে হবে, এটা আমাদের কাছে একটা রিওয়ার্ড বলতে পারো। যাই হোক, আর কথা বাড়িও না। তোমরা বেশি বেশি করে কমেন্ট করে জানাও ভালো লাগছে না খারাপ লাগছে। সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে হেডফোনটা টুক করে গুজে নাও। আমরা এবার পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই কানে হেডফোনটা টুক করে গুজে নিতে হবে, আর অবশ্যই সিট বেল্ট বেঁধে নিতে হবে। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার অমিতদা, আমি গড়িয়া থেকে বর্ষা বলছি। তোমার ঘটনা আমার ছেলে প্রতিদিন শোনে। ও আমাকে বলে, মা তুমি তো আমাকে অনেক ঘটনা বলেছ, তো তুমি ভৌতিক কথা চ্যানেলে অমিত মামাকে ঘটনা শেয়ার করো না। সত্যি বলতে দাদা, ঘটনাটা অনেক অদ্ভুত ধরনের। ভালো লাগলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। তো চলো আর কথা বাড়াচ্ছি না, সোজা চলে যাচ্ছি ঘটনাতে। দাদা, সত্যি বলতে তখন আমাদের বাড়ি ছিল গ্রামাঞ্চলে, ডায়মন্ড হারবার, ফলতা। তখন আমার বয়স মোটামুটি 12 বছর। আমরা 3 বোন, আমার দিদা ও বাবা, এই নিয়ে আমাদের পরিবার। যে সময়কার ঘটনা, সে সময় মা ছিল গর্ভবতী। তারপর শুরু হয় আসল ঘটনা। আমাদের গ্রামে একটি হুজুর ছিল, যার বয়স ওই 70-এর কাছাকাছি। সে কিনা সবার বাড়িতে প্রত্যেক সপ্তাহে যেত, গিয়ে গল্প করত ও নানান রকম খোঁজ খবর নিত। একদিন উনি হঠাৎ করে আমাদের বাড়িতে এলো। উনি আমার মাকে বললেন, কিরে তোদের খবর কি? দাদা, একটা কথা এখানে বলে রাখা ভালো যে আমাদের বাড়িতে তখন খুব অশান্তি হতো। মা উত্তরে বললেন, বাড়িতে সবার শরীর খারাপ। উনি বললেন, কেন রে, কী হয়েছে তোদের? মা উত্তরে বললেন, সংসারে ঝামেলা অশান্তি লেগেই রয়েছে, প্রত্যেক দিন অশান্তি হচ্ছে, আমার শরীরটা খুব খারাপ। উনি বললেন, ঠিক আছে, তোরা চিন্তা করিস না। সেই মুহূর্তে আমি ওখানে দাঁড়িয়ে মা ও ওনার কথা শুনছিলাম। উনি ওনার ব্যাগ থেকে একটা ছোট্ট বই বার করলেন এবং আমার মাকে বললেন, একটা পরিষ্কার ঘটি করে আমাকে জল দে। মা যেহেতু গর্ভবতী ছিল, তাই আমার দিদা জলটা দিল। আমি দেখলাম দাদু ছোট বই থেকে মন্ত্রগুলো পড়ছে এবং জলের মধ্যে ফু দিচ্ছে। এই কাজটা হয়ে যাওয়ার পর দাদু উঠে দাঁড়ালেন এবং বললেন, সন্ধে আর বিকেলের মাঝামাঝি যে সময়টা, সেই সময়টার মধ্যে এই জলটা বাড়ির চারিদিকে ছড়িয়ে দিবি। কাজের শেষে মা দাদুকে কিছু টাকা দিলেন। দাদু চলে যাওয়ার পর আমি খেলতে গেলাম। খেলতে খেলতে বারবার মনে পড়ছিল যে কখন বাড়িতে যাব এবং কখন জল ছড়া দেখব। খেলতে খেলতে সন্ধে হয়ে আসছে দেখে বাড়ির দিকে দৌড় দিলাম। বাড়ি ফিরে দেখলাম মা ও দিদা জল ছড়া দিয়ে কথাবার্তা বলছে। দিদা মাকে বলল, তুই তো গর্ভবতী, তোর পক্ষে যাওয়াটা ঠিক হবে না, আমি একা যাচ্ছি। মা বললেন, এই তো বর্ষা এসে গেছে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও। আমার দিদা ছিল খুব ভীতু মনের মানুষ। সত্যি বলো তো দাদা, আমি অনেক সাহসী ছিলাম। দিদাকে বললাম, চলো তো, আমি তো তোমার সঙ্গে যাচ্ছি, তোমার আবার ভয় কিসের? আমার দিদা জল ভরা ঘটিটা হাতে নিল। দিদা চলছে এবং আমি দিদার পেছন পেছন চলছি। দেখলাম দিদা আমাদের বাড়ির একদম কোণে চলে গেল। কোণা বরাবর আমাদের 4টে নারকেল গাছ ছিল। দিদা ওখান থেকে জল ছড়া দিতে শুরু করলো। দিদা জল ছড়া দিচ্ছে আর আমি তার পেছন পেছন চলছি। ওখানে জল ছড়া শেষ হয়ে যাওয়ার পর আমরা বাদিকে এলাম। বাদিকে আমাদের একটা বাথরুম ছিল ও তার পাশে একটা ছোট্ট নারকেল গাছ ছিল। দিদা জল ছড়া দিতে দিতে ওই বাথরুমটার কাছাকাছি চলে এলো। ওই বাথরুম ও নারকেল গাছের ওখানে জল ছড়া দিয়ে আমরা যখন পেছনে ঘুরে গেলাম, তখন আমার কি মনে হলো, হঠাৎ করে আমি
পেছন ঘুরে দেখলাম। আমি দেখলাম বিশাল বড় অদ্ভুত কিছু জিনিস, হাতির মতো মোটা, হাইটে অনেক লম্বা, একটা পা তার রাস্তার মধ্যে আর একটা পা ছিল একটা উঁচু পাঁচিলের মধ্যে। তার মুখ দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু দেখার সুযোগ দেয়নি, কারণ সে এক নিমিষে মিশে গেছিল। দিদা এগোলো, আমিও দিদার পিছু পিছু গেলাম। আমার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না, কেউ যেন আমার মুখ আটকে রেখেছে। জল দেওয়া শেষে যখন বাড়ি ঢুকলাম, দেখলাম বাবা এসেছে, সবাই বারান্দায় বসে আছে। মা, সব জল দেওয়া হয়ে গেছে? দিদা বলল, হ্যাঁ হয়ে গেছে। আমি যে মাকে সেই সময় ওই কথাটা বলবো কিছুই বুঝতে পারছিলাম না, চুপচাপ বোকার মতন দাঁড়িয়েছিলাম। বাবা বলল, কিরে তুই এরকমভাবে দাঁড়িয়ে আছিস, কোনো কথা বলছিস না? দিদারা গল্প করছে, তুই ওদের সাথে বসে গল্প কর। বাবার কথা অনুযায়ী আমি তো বসলাম ঠিকই, তবে আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না। মা বলল, কিরে তোর কি খিদে পেয়েছে না ঘুম পেয়েছে? চুপ করে এরকম বসে আছিস যে? আমি কথাটা শোনা মাত্র উঠে গেলাম এবং সোজা দিদার কাছে চলে গেলাম। দিদা হাত মুখ ধুচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম। হঠাৎ দিদা বলল, কিরে দাঁড়িয়ে আছিস যে, মুখ হাত পা ধুবি না? তখন দিদা নিজেই হাত মুখ পা ধুয়ে দিল। যেই কিনা দিদা মুখে জল দিয়েছে, খুব ভয় লেগে গেল। এক ছুটে চলে এলাম মায়ের কাছে। মা বলল, তোর কি হলো, এরকম জোরে ছুটে চলে এলি যে? বললাম, জানো মা কি হয়েছে? মা বলল, কি হয়েছে? বললাম, দিদার সঙ্গে যখন জল ছড়া দিতে গিয়েছিলাম, ওই বাথরুমের নারকেল গাছটার কাছে একটা অদ্ভুত জিনিস দেখলাম। সেটা কি আমি জানি না, দেখলাম সে ওপারে গোপেদের বাড়ির ওখানে চলে গেল। মা বলল, ওসব কিছুই না, সব তোর মনের ভুল। তারপর রাতের বেলা সব খেয়ে নিয়ে আমি, দিদা আর দিদি একটা ঘরে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে দিদি হঠাৎ চিৎকার করে উঠল। তখন ওই 3:30 4টে বাজে। দিদা বলল, কি রে, কি হয়েছে? দিদি ভয়ে ভয়ে বলল, আমার পায়ে কে যেন হাত দিল। আমি ঠিক যেমনটা দেখেছিলাম দিদিও ঠিক তেমনটাই বলল। এইসব শুনে দিদা বলল, ওসব কিছুই না, ঘুমিয়ে পড়তো, বেকার বেকার লোকের ঘুম নষ্ট করছে রাত্রিবেলা। পরদিন সকালে আমার গায়ে প্রচণ্ড জ্বর ছিল। চোখ ঘুরিয়ে দেখলাম দিদিও আমার পাশে শুয়ে আছে। মা বলল, কি হলো? আমার মেয়ে দুটোর হঠাৎ এমন জ্বর হলো? বাবা বলে উঠল, আমি কি হুজুর বাবাকে দেখিয়ে নিয়ে আসবো? মা বলল, দেরি না করে তাড়াতাড়ি যাও। কিছুক্ষণ পর বাবা হুজুরকে বাড়িতে নিয়ে এলেন। উনি এসে আমাদের পাশে বসলেন, আমাকে আর দিদিকে ঝাড়লেন। আমাদের কাছ থেকে উনি উঠে মা বাবার কাছে গেলেন। মা বললেন, জানো বাবা, আমার মেয়ে কাল ওর দিদার সাথে জল ছড়া দিতে গিয়ে অদ্ভুত একটা জিনিস দেখেছে বলে ওই জিনিসটার চেহারার বর্ণনা দিল। হুজুর বলল, বুঝেছি। আর বলেছিল যে তোর মেয়েকে আজ থেকে চোখে চোখে রাখবি। কাল রাত্রিবেলা ও এসেছিল, ভুল করে ওর গায়ে হাত দেওয়ার বদলে তোর বড় মেয়ের গায়ে হাত দিয়ে দিয়েছিল। তোর মেয়ে ভাগ্যের জোরে বেঁচে গেছে। এই নে, এই তাবিজটা দিয়ে গেলাম, তোর মেয়েকে পরিয়ে দে। আর একটা কথা, এই তাবিজটা যেন ভুল করেও কোনো দিন না খোলে। তারপর টানা 2 দিন আমার জ্বর ছিল। তারপর থেকে আমার কোনো ঘটনা ঘটেনি, তবে আমার বিয়ের পর আমার স্বামীর সাথে ঘটেছিল। সে ঘটনা দাদা তোমাকে পরে শেয়ার করব। এখন এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। আমার পক্ষ থেকে ভৌতিক কথা পরিবারের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, আর একটা ভালো কথা, আমার ছেলে তোমার অনেক বড় ফ্যান। পারলে আমার ছেলের নামটা একবার বলো, অনুরাগ বাগ। হ্যালো অনুরাগ। তো বন্ধুরা, এই ছিল প্রথম ঘটনা। সত্যি ঘটনাটা একটু অন্যরকম। তোমাদের একটু অন্যরকম লেগেছে না? কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাও। আজকে আমরা 4টে ঘটনার সংমিশ্রিত একটা এপিসোড করেছি, যেটা আমরা মাসে 2-3 বার করেই থাকি, যেখানে আমাদের এই পরিবারের ভ্যালুয়েবল মেম্বারদের জন্য ছোট ছোট ঘটনাগুলো পড়ে শোনানো হয়। তো আর কথা বাড়াচ্ছি না, আশা করছি তোমরা আজকেও এনজয় করছো। চলো এবার আমরা শুরু করব পরের ঘটনা। আমি বিগত 1 বছর ধরে তোমার কণ্ঠে ভৌতিক কথার এপিসোডগুলো শুনে আসছি।
অনেক দিন ধরেই ঘটনা লিখব করে সময়ের অভাবে লিখতে পারিনি। আজকে ফ্রি হয়ে ঘটনা লিখতে বসলাম। তোমার কণ্ঠে আমার এই ঘটনাটা শোনার অপেক্ষায় রইলাম। কিছু কারণের জন্য আমার নামটা গোপন রাখছি। আমি পূর্বস্থলী 1 নম্বর ব্লকের দোগাছিয়া গ্রামের বাসিন্দা। এই ঘটনা শোনা আমার দাদুর কাছ থেকে। ঘটনাটা 1990-এর দিকের। তখন আমাদের গ্রামে বিদ্যুতের ব্যবস্থা ছিল না। আমরা প্রধানত গোয়ালা বাড়ি। সেই হিসেবে আমাদের কাজ ছিল গরুর দেখাশোনা করা। আমাদের তখন দূর দূরান্তে গরুকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যেতে হতো এবং বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত প্রায় 10টা। একদিন গরু বাড়ি আনতে আনতে একটু বেশি দেরি হয়ে যায়। আমাদের একটা কমলি নামে গরু ছিল। সে একটা বনের মধ্যে ঘাস খেতে খেতে চলে যায় বাকি গরুদের কাছ থেকে দূরে। তো আমার দাদু আমার ছোট দাদুকে বাকি গরুগুলোকে বাড়ি নিয়ে যেতে বলে, আর আমার দাদু ওই কমলিকে আনতে যায়। কমলি একটু বেশি দুষ্টু ছিল বাকি গরুগুলোর থেকে। তো আমার দাদু গরুটাকে আনতে গিয়ে বনের মধ্যে একটা পুকুরের পাড়ে চলে যায়। শোনা যেত কোনো বাচ্চা মারা গেলে ওই পুকুরে ফেলে দেওয়া হতো। দাদু গিয়ে দেখে গরুটা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে। দাদু ভয়ে ভয়ে সেখান থেকে গরুটাকে বাড়িতে নিয়ে চলে আসে। তারপর থেকে দুটো জিনিস লক্ষ্য করে দাদু। কমলি প্রত্যেক দিন সেই পুকুর পাড়ে চলে যায় ঘাস খেতে খেতে, আর তার দুধ কমতে থাকে। তারপর আমার দাদু একদিন ঠিক করে যে আজকে ওই গরুটাকে বনের মধ্যে যেতে দেবে না। তো তারা দুজন মিলে গরুটাকে সেখানে যেতে দেয় না এবং গরুটাকে ভালোভাবেই বাড়িতে নিয়ে আসে। পরের দিন থেকে গরুটাকে কোনো মতেই আটকানো যায় না। গরুটা সেই পুকুরের পাড়ে যাবেই। সেদিন আমার ছোট দাদু বাকি গরুগুলোকে নিয়ে বাড়ি চলে আসে, আর আমার দাদু কমলিকে আনতে যায়। তোমার দাদু ওই পুকুরের কাছাকাছি যেতেই অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। সে কি বিকট আওয়াজ, যেন মনে হচ্ছে বাচ্চাগুলো 2-3 দিন কিছু খায়নি। দাদু অনেক ভয় পেয়ে যায় এবং কমলিকে বাড়িতে না নিয়ে এসেই বাড়ি চলে আসে। বাড়ি এসে পুরো ঘটনাটা আমার ছোট দাদুকে বলে। আমার ছোট দাদু কোনো কিছুতেই সেটা বিশ্বাস করে না। তাই আমার ছোট দাদু কমলিকে আনতে যায় সেই পুকুর পাড়ে। দাদু কিছুটা যেতেই দেখে কমলি বাড়ি ফিরছে। তার পরের দিন আমার দাদু ঠিক করে যে পুকুর পাড়ের মাঠের দিকটা গরু নিয়ে যাবে না, সেই মতো অন্য মাঠে গরু নিয়ে যায়। সেদিন রাতে প্রায় মাঝরাতে দাদু গরুর গোয়ালে মশা তাড়ানোর জন্য ধোয়া দিতে যায়। গিয়ে দেখে কমলি দড়ি ছিঁড়ে কোথাও চলে গেছে। দাদু আশেপাশে গরুটা খোঁজে, কিন্তু কোথাও পায় না। সকালবেলা দেখে কমলি বাড়ি ফিরে চলে এসেছে। তারপর থেকে প্রায় দিন এমন ঘটনা ঘটতে থাকে। মাঝরাতে কমলি দড়ি ছিঁড়ে কোথায় চলে যেত এবং সকালবেলা ঠিক বাড়ি চলে আসতো। আমার 2 দাদু মিলে ঠিক করে কমলি রাতে কোথায় যাই দেখবে। তো সেদিন রাতের বেলা কমলির পেছন পেছন যাই। গিয়ে যেতে যেতে দেখে কমলি সেই পুকুর পাড়ের দিকে যাচ্ছে। তারা দুজনে পুকুরের কাছাকাছি যেতেই শোনে সেই অনেক বাচ্চার বিকট কান্নার আওয়াজ। আমার ছোট দাদু তখন বিশ্বাস করে বিষয়টা। 2 দাদু মিলে ভয়ে বাড়ি ফিরে আসে কমলিকে না নিয়েই। তারপর 2 দাদু মিলে সিদ্ধান্ত নেয় যে কমলিকে কড়াভাবে বেঁধে রাখবে। সেই মতো তারা শক্ত বাঁধন দিয়ে তাকে বেঁধে রাখে। এরপর 2-3 দিন যাওয়ার পর একদিন রাতে হঠাৎ করে কমলি মারা যায়। কমলি মারা যাওয়ার কিছুদিন পর থেকে শুরু হয় আসল ঘটনা। আমার দাদু প্রতিদিনের মতোই রাতের বেলা ঘুমোচ্ছিল। হঠাৎ দাদুর ঘুমটা ভেঙে যায়। দাদু গোয়ালের দিকে যেতেই শোনে কিছু বাচ্চার কান্নার আওয়াজ আসছে। দাদু গিয়ে দেখে, কিন্তু কোনো কিছুই দেখতে পায় না। দাদু মনের ভুল ভেবে ব্যাপারটাকে এড়িয়ে যায়। হঠাৎ করে একদিন গোয়ালের সব গরু মারা যায়। তারপরে ছোট দাদু রাতের বেলায় একদিন গিয়ে শোনে গোয়াল থেকে আবার সেই বাচ্চার কান্নার আওয়াজ আসছে। এরকম করে প্রায় দিন চলতে লাগলো। আর না পেরে আমার দাদুরা মিলে এক ওঝার কাছে গেল। সবটা তাকে বলল। ওঝা সবটা শুনে দাদুদের বলল, কমলি ওখানে সে বাচ্চাগুলোকে দুধ দিয়ে আসতো, এই জন্য তার দুধ হঠাৎ করে কমে যেত। কমলিকে জোর করে বেঁধে রাখার কারণে কমলির মৃত্যু হয়েছে, আর কমলি মরে যাওয়ার কারণে সমস্ত গরুগুলোকে মেরে ফেলেছে। ওঝা দাদুদের সবাইকে তাবিজ দেয় এবং তাবিজ খুলতে বারণ করে। তারপর থেকে আর কোনোদিন এমন ঘটনা ঘটেনি। দাদু তারপর নতুন গরু কিনে পালন করে, আর ওই পুকুর পাড়ের মাঠে কোনোদিন গরু নিয়ে যায়নি।
এই ছিল আমার দাদুর কাছে শোনা ঘটনা। ঘটনাটা ভালো লাগলে আমাদের ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। ঘটনাটা লিখলে কিছু ভুল ত্রুটি হলে তুমি একটু মানিয়ে গুছিয়ে নিও। প্রিয় অমিতদা। তো বন্ধুরা, এই ছিল দ্বিতীয় ঘটনা। আমি তো ডেফিনেটলি বলতে পারি তোমরা এমন ঘটনা বা এমন ইউনিক ঘটনা কোথাও শোনোনি। শুনেছ? অবশ্যই কমেন্ট করে জানিও কোথায় শুনেছ, যদি শুনে থাকো। আর আমার মনে হয় শুনে থাকলেও অনেকেই আছে যারা শোনোনি, কারণ খুব রেয়ার ঘটনা। মানে গরু নিজে গিয়ে সেই স্পিরিটদেরকে বা সেই বাচ্চাগুলোকে দুধ দিয়ে আসতো। বুঝতে পারছো? মানে কি অবাক করার একটা বিষয়। আমাদের এই পৃথিবীতে কোথায় যে কি ঘটে চলেছে সেগুলো হয়তো আমি এই পরিবার শুরু না করলে তোমরা বা আমি জানতেই পারতাম না। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করতে পারো। আমাদের পরিবারের হোয়াটসঅ্যাপ নাম্বার 6295789235, 6295789235। এই নাম্বারে তোমরা লিখে বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, ইমেল আইডি সব কিছুই তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও এবং ঘটনা লিখে পাঠিয়ে দাও। আর একটা কথা, ভৌতিক কথা পডকাস্ট ওই চ্যানেলটাও কিন্তু দুর্দান্ত চলছে। সেখানে রিসেন্টলি আমাদের একটা এপিসোড 1 লাখ ক্রস করেছে। খুব দারুণ ঘটনা আসছে ওখানেও। তো তোমরা আর দেরি করো না, সেই পরিবারেও যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশানে সেটারও লিঙ্ক আমি দিয়ে দেব। চলো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করছি আরও একটা অদ্ভুত ঘটনা। অমিত ভাই, আমি সোদপুর থেকে গৌর বলছি। কেমন আছো বলো? অনেক দিন পর একটা ঘটনা পাঠাচ্ছি। যা গরম পড়েছিল এখন তাও একটু কমেছে। যাই হোক, আজ যে ঘটনা পাঠাবো সেটা ঘটেছে আমার এক বন্ধুর পরিবারের সাথে। বিশেষ কারণে আমি ওর নামটা গোপন রাখলাম। আমি একটা কাল্পনিক নাম দিলাম অজয়। অজয়ের সাথে আমার পরিচয় 2013 থেকে। ও আমার বাড়িতে জল দিত। ব্যারেলের জলের ব্যবসার সাথে সাথে ও টোটো চালাতো এবং ওর লটারির ব্যবসাও রয়েছে। যাই হোক, সেই সূত্রে ওর সাথে পরিচয় এবং সেখান থেকে বন্ধুত্ব। ও আমায় একদিন এই ঘটনাটা আমার বাড়িতে এসে বলল। ঘটনাটা ঠিক এই রকম ছিল। তখন করোনার টাইম। সেই সময় তার বউয়ের ডেলিভারি হবে। ওই সময় লোকাল কোনো হাসপাতালে ডেলিভারি হচ্ছিল না, হচ্ছিল কলকাতার বড় বড় হাসপাতালে আর নার্সিংহোমে। কিন্তু সেই সময় নার্সিংহোমগুলোতে যা প্যাকেজ দিচ্ছিল তাতে সাধারণ পরিবারে তা করানো খুবই কষ্টদায়ক ছিল। তাই সব দিক চিন্তা করে কলকাতার একটি নামিদামি সরকারি হাসপাতালে ডেলিভারি করার জন্য ভর্তি করেছিল। তো সেই সময় প্রথমে করোনা টেস্ট করিয়েছিল এবং তারপরে সিজারে ডেলিভারি হয়েছিল খুব ভালোভাবে এবং দুজনেই সুস্থ ছিল। ওই সময় প্যান্ডামিকের কারণে বেশি দিন হাসপাতালে রাখত না, ছেড়ে দিত। তেমনি একদিন পর তার ছুটি দিল। তো আমার বন্ধু অজয় ও তার মা মানে কাকিমাকে নিয়ে হাসপাতালে বিকেল 4টের সময় গিয়েছিল ছুটি করাতে। সব কাগজপত্র সম্পূর্ণ করতে করতে 6টা বেজে গেল বেরোতে বেরোতে। এবার বলি, অজয় ওখান দিয়ে একটা ট্যাক্সি বুক করে। বুক করার পর অজয় গাড়ির সামনে মানে চালকের পাশে বসে আর পেছনের এক পাশে ওনার বউ বসে আর এক পাশে কাকিমা তার নাতিকে কোলে নিয়ে বসে। এবার গাড়ি হাসপাতাল দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে। কিছু দূর আসার পর অজয়ের বউয়ের খুব খিদে পায়। তো তারা সিথির মোড়ের কাছে একটা নামকরা দোকানের সামনে দাঁড়ায়। সেখানে অজয় নেমে ওই দোকান থেকে চিকেন বার্গার নিয়ে আসে এবং গাড়িতে তারা খাওয়া দাওয়া করে। অজয় এই আনন্দ মুহূর্তটা সেলফিতে ক্যাপচার করে। তারপর তারা ভালোভাবে বাড়িতে আসে। বাড়িতে আসার পর যা রিচুয়াল আছে সেগুলো সম্পন্ন হয়ে আতুর ঘরে ঢুকে যায় সন্তানকে নিয়ে তার মা। যাই হোক, আতুর ঘর মানে সবাই জানোই হয়তো। তো সেদিন ভালোভাবে কেটে যায়। বিপদ শুরু হয় তার ঠিক পরের দিন থেকে। পরের দিন সকাল থেকে বাচ্চাটার অসম্ভব জ্বর আসে। জ্বরের তীব্রতা এতটা বেশি যে পাশে ওর মা পর্যন্ত তাপ অনুভব করছে এবং অসম্ভব কাঁদছে। কোনো মতেই কাঁদা বন্ধ করছে না আর কোনো খাবার খেতে চাইছে না। নবজাত সন্তানের হাত পা এত জোরে জোরে ছুটছে, মনে হচ্ছে 6-7 মাসের বাচ্চারা যেমন ছোটে ঠিক তেমন। তো ডাক্তার দেখানো হচ্ছে, কিন্তু কোনো মতেই জ্বর কমছে না।
দিন দিন বাচ্চাটা দুর্বল হয়ে পড়ছে। মা বাবা, বাড়ির লোকের সবার মন খারাপ। বাড়ির লোকেদের মনের অবস্থা দুর্বল হয়ে পড়েছে। 10 দিন হয়ে যায়, 3-4টা ডাক্তার এই কদিনে দেখানোর পরেও কেউ জ্বর কমাতে পারছে না। তেমনই একদিন রাত জেগে অজয় সন্তানের পাশে বসে আছে, কারণ তার সন্তান মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে আর কেঁদে উঠছে। তাকে কোলে করে ঘোরাতে হয়। ওর মাও সারাদিন জেগে থাকার পর ক্লান্ত হয়ে একটু চোখ বুজেছে। তখন অজয় নিজের গ্যালারিটা বার করে পরপর ফটো দেখছে সময় কাটানোর জন্য। এমন সময়ও লক্ষ্য করে ওরা যেদিন হাসপাতাল থেকে ফিরছিল তখন তারা 3 জন ফিরছিল। ড্রাইভার বাদে পেছনের সিটে ছিল তার মা, সন্তান কোলে এবং তার বউ। কিন্তু ফটোতে দেখছে তার বউ, মা এবং তার মেয়ের মতো কে যেন একটা বসে আছে এবং তার বয়স কাট চুল। সেটা দেখে অজয় খুব ভয় পেয়ে যায়। পরের দিন সকালে তার সন্তান, মা এবং বউকে নিয়ে তার বাড়ির কাছে মাজারে যায়। মাজারের ইমাম বাবা ওদের দেখেই বলে, তোর সন্তানের পেছনে একটা বাচ্চা মেয়ের আত্মার নজর লেগেছে। তোর বাচ্চার সাথে থাকতে চাই, ওর সাথে খেলতে চাই। এইভাবে চলতে থাকলে সন্তান আর বেশি দিন বাঁচত না। সঠিক সময়ে নিয়ে এসেছিস। তখন ইমাম বাবা ওদের সবাইকে এবং বাচ্চাকে ঝাড়িয়ে দেয় এবং বাচ্চাটিকে একটা মাদুলি দেয়। বলে 5 বছর বয়স না হয়ে যাওয়া অবধি না খুলতে। ইমাম বাবা আরও বলেন, ওই বাচ্চাটি হাসপাতালে 5 বছর বয়সে মারা গেছে। তোর বাচ্চা যেদিন হয়েছে তার আগের দিন ও তার সাথী হচ্ছিল। তোরা তখন সন্ধ্যায় আসছিলি হাসপাতাল দিয়ে, তখন তোর সন্তানের উপর নজর পড়ে। তখন থেকে তোদের সাথে চলে আসে। তাই 5 বছর বয়স না হয়ে যাওয়া অবধি মাদুলি যেন না খোলে। এখন আর কিছু হবে না। এরপর তিনি একটা গোলাপ জলের শিশি দিলেন সারা বাড়িতে ছড়িয়ে দেওয়ার জন্য। তারপর থেকে এখনও অবধি আর কিছু হয়নি। সন্তানটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। বর্তমানে বাচ্চাটির বয়স 3 বছর। মাঝে মাঝে বাবার সাথে আমার বাড়িতে আসে। বন্ধুটি আমায় ছবিও পাঠিয়েছে, তুমি দেখতে পারো। অমিত ভাই, ভালো থেকো। আবার ঘটনা জোগাড় করে তোমায় সময় করে লিখে পাঠাবো। হ্যাঁ দাদা, তুমি যে ছবিটা পাঠিয়েছো সেটা আমি দেখেছি। বন্ধুরা, দাদা যে ঘটনাটা তোমাদেরকে বলল, এই ঘটনাটার যে ছবির কথাটা বললো আর কি, সেই ঘটনার ছবিটা আমার কাছে আছে। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে যাও। আর যারা অলরেডি আছো, মোটামুটি 1100-1200 জন যারা আছো, তারা তো জানোই, তারা তো পেয়েই যাবে। আমি ঠিক ঘটনাটার 1 ঘন্টা পরে ওটা আপলোড করে দেবো। তোমরা অবশ্যই সেখানে দেখে নিও। দাদা আমাকে ছবিটা পাঠিয়েছে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তোমরাও যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই, কি বললাম, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও। চলো, আর কথা বাড়াবো না। কিন্তু একটা কথা বলতেই হয়, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। চলো, এবার আমরা শুরু করছি পরের ঘটনা। নমস্কার অমিতদা, আমার নাম স্বস্তিক গুহ। আমি কলকাতার বাসিন্দা। আমি ভৌতিক কথার সদস্যও বটে। আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আজ আমি তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি। ঘটনাটা খুব ছোট এবং হয়তো অনেকের কাছে ভয়ের না, কিন্তু আমার কাছে ভয়ের। 22শে এপ্রিল 2023 আমাদের কোচিং থেকে দীঘা নিয়ে গিয়েছিল। আমরা প্রায় 30 জন মিলে গিয়েছিলাম। সকাল 6:45-এর ট্রেন ছিল। আমরা দীঘাতে পৌঁছেছি 10:18 নাগাদ। স্টেশনে নামার পর আমার ট্রলি ব্যাগে বাধা পড়ে। আমি তখন বুঝতে পারিনি। আমরা সবাই হোটেলের দিকে রওনা দিলাম। হোটেলে গিয়ে সবাই ফ্রেশ হয়ে ঘরে বসেছিলাম। আগেই বলে দিই, হোটেলের নাম দিলাম না। বেলা 11:30 নাগাদ আমরা ঘুরতে বেরোলাম। তারপর আবার বিকেল ওই 5:30 কি 6টা নাগাদ ঘুরে ফিরে এসেছিলাম। তারপর আবার ওই বিকেল 5:30 কি 6টা নাগাদ ঘুরতে গিয়েছিলাম। হোটেলে ফিরে এসেছি রাত 10:24 নাগাদ। আমরা একটা ঘরে 3 জন ছিলাম। আমরা 3 জন একসাথে গল্প করছিলাম। তখন ঘড়িতে 2টো বাজে। আমাদের দরজায় কেউ টোকা মারল। আমরা দরজা খুলে দেখি কেউ নেই। আবার দরজা আটকে গল্প করতে বসলাম। কিন্তু হঠাৎ আমাদের লাইটটা বন্ধ হচ্ছে আর জ্বলছে। এই দেখে আমরা একটু ভয় পেলাম। কিন্তু কিছুক্ষণ পরে লাইটটা আবার ঠিক হয়ে গেল। 2:30 নাগাদ দরজায় আবার কেউ টোকা মারল। আগেই বলেছি আমরা 3 বন্ধু একটা ঘরে। 3 নম্বর বন্ধুটা সাহস দেখিয়ে দরজাটা খুলতে গেল। খুলে দেখে কেউ নেই। আমরা এবার ভয়ে আঁতকে উঠলাম। দরজা তৎক্ষণাৎ বন্ধ করে খাটে বসলাম
খাটে বসার পর দেখি খাটের নিচে কেউ কাঁদছে। আমরা উকি মারাতে কাউকে দেখতে পেলাম না, তবে কান্নাটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যেন আমাদের কানটা ঝালাফালা হয়ে যাচ্ছে। তারপর যা হলো আমাদের সাথে, সে জিনিসগুলো এখনও বললে গায়ে কাঁটা দিয়ে উঠছে। কাউকে দেখতে না পেয়ে আমরা সাহস দেখিয়ে গল্প করছিলাম। আমাদের খাট উড়ে গিয়ে ওই ঘরের বাথরুমের সাথে গিয়ে পড়ল। আমরা তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে সবাইকে ডাক দিতে লাগলাম, কিন্তু সবাই তখন ঘুমে মগ্ন, তাই ওই রাতটা বারান্দায় কাটিয়েছিলাম। পরের দিন রিসেপশনে একটা আঙ্কেল বসে, তাকে বলাই, সে বলে, তোমরা হয়তো ভয় পেয়েছ। আমরা বললাম, না বললে কিন্তু পুলিশে যাব। তখন আঙ্কেলটা বলে, তোমাদের বলছি কাউকে বলো না। আমরা আমাদের স্যারকে ডাকলাম। তারপর আঙ্কেলটা বলল, একটা ফ্যামিলি এসেছিল, ওরা প্রত্যেকেই এখানে সুইসাইড করেছে। কেন করেছে, কী জন্য করেছে তা জানি না। এইসব শুনে আমরা দুপুর 3:30 নাগাদ হোটেল ছেড়ে দিই, অন্য হোটেলে চলে যাই। ওখানে ভালো মজা করি, কিন্তু বাড়ি আসার পর ওই কথাটা মনে পড়লে এখনও গায়ে কাটা দেয়। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা, যা আমি কোনোদিনও ভুলব না। আমার নাম আগেই বলেছি, আমি স্বস্তিক গুহ। আমার সাথে যে 3 বন্ধু ছিল তাদের নাম রাজা দেবনাথ, মিলন অধিকারী, অভিজিৎ পাল। ভালো থেকো দাদা। যদি আমার ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ভৌতিক কথাতে দিও, খুব খুশি হব। তো বন্ধুরা, এই ছিল আজকের 4টি ইউনিক ঘটনা। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তো আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই জানিয়ে দিও কিন্তু। চলো এবার আমরা শুরু করছি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে, ভাই ঘটনাগুলো জাস্ট দুর্দান্ত লাগলো, রীতিমতো ভয় পাওয়ার মতো ঘটনাগুলো। সেকেন্ড কমেন্ট করেছে চুমকি ঘোষ, লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। থার্ড কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, সেও লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে শয়তান বাচ্চা, তোমার প্রিয় দুষ্টু, পঙ্কজ রয়, নন্দিনী রয়, শুভদীপ নাথ, ক্রেজি ওয়ার্ল্ড, সোমা রয়, সিমরন লিখেছে, দাদা তোমার অপেক্ষায় বসেছিলাম, ঘুমা আসছিল না। থ্যাংক ইউ। সোমা রয় লিখেছে, সিট বেল্ট বেঁধে রেডি দাদা, একদম। তারপরে কমেন্ট করেছে এসকে রাজীব। অনিকেত কুণ্ডু লিখেছে, একবার হ্যালো করে বলতে, হ্যালো অনিকেত। বাদশাহ গেমিং লিখেছে, একবার হ্যালো করে বলো, হ্যালো বাদশাহ। SSRK অফিসিয়াল লিখেছে, অনেকদিন পর শুনছি তোমার ঘটনা, একদম তাই দেখছি। তারপরে কমেন্ট করেছে রাজীব কথা, সুদেশনা কোয়েল, শুভ বেরা, শুভঙ্কর হাজরা, ঝিলিক সাধু খান লিখেছে, আমি তোমার ঘটনাগুলো রোজ শুনি দাদা, খুব ভালো লাগে। আমি নৈহাটি থেকে বলছি দাদা, আমার নামটা প্লিজ হ্যালো করে বলো প্লিজ। হ্যালো ঝিলিক। তারপরে কমেন্ট করেছে সৌমিলি মণ্ডল, লিখেছে, দাদা আজ হোয়াটসঅ্যাপে থাম্বনেলটা দেখেই ওয়েট করছিলাম কখন গল্পটা দেবে, ব্যাস অপেক্ষার অবসান হলো, একদম। তারপরে কমেন্ট করেছে চন্দনা ঘণ্টা, লিখেছে, কেমন আছো, অনেকদিন পর আবার তোমার গলায় গল্প শুনলাম। হ্যাঁ তাই দেখছি গো, এখন আর কমেন্ট দেখি না। তারপরে কমেন্ট করেছে সুদেশনা কোয়েল, প্রীতম, লালটু ডলুই লিখেছে, একবার আমার ভাইয়ের নামটা বলো, ওর নাম কুটুস। হ্যালো কুটুস। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, SK রাজীব, পম্পা দিদি লিখেছে, একবার হ্যালো করে বলতে, হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে টুকাই বিশ্বাস, পাপড়ি দোলা, আরিফ ইকবাল, রত্না রয়, রেখা পাসমান, সুপ্রিয় দাস, গীতা গোস্বামী, বাপন কিস্কু, স্বপ্না বাজেল, কার্তিক সাহা, সংঘমিত্র রয়, হেমন্ত লিখেছে, একবার হ্যালো করে বলতে, হ্যালো হেমন্ত। শঙ্কর চক্রবর্তী লিখেছে, খুব গরম গো। হ্যাঁ গরমটা আবার পড়ল। তারপরে কমেন্ট করেছে জয় সাধু খান, সঙ্গীতা ডলুই, সুমনা চক্রবর্তী লিখেছে, একবার হ্যালো করে বলতে, হ্যালো সুমনা। তারপরে কমেন্ট করেছে সুদীপ্ত ব্যানার্জি, স্টার গেমিং লিখেছে, আমি তোমার চ্যানেলে অনেকদিন ধরে গল্প শুনছি, এবার ভাবছি আমিও ঘটনা পাঠাবো। আমার নামটা শুভ সর্দার, লাভ ফ্রম বারুইপুর। হ্যাঁ শুভ, অবশ্যই পাঠিয়ে দাও, আমি ওয়েট করছি। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, আরবি, অঞ্জলি মণ্ডল, রিঙ্কু চৌধুরী, সুপর্ণা কুণ্ডু লিখেছে, আমার ভাইয়ের নামটা বলো প্লিজ, সিদ্ধিরাজ। হ্যালো সিদ্ধিরাজ। তারপরে কমেন্ট করেছে পূজা মাহাতো, রিমি ভট্টাচার্য, সুদীপ দাস, সংঘমিত্র শর্টস, এরকম আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।